জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠক করবে বিএনপি। সংসদের এলডি হলে তৃতীয় দফায় বৈঠকে বসছে নেতারা। বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবেন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে নেতৃত্বে আছেন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এর আগে ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুনর্ব্যবস্থা চায় দলটি। ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়েও আপত্তি রয়েছে। তাদের দাবি, এর ফলে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। আর একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলের ওপরেই ছেড়ে দিতে চান বিএনপি নেতারা। এছাড়া রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন ৩ মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। নির্বাচনের আগে পুলিশ বা প্রশাসনে কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় কমিশনই স্বাধীনভাবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। সরকার শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এক্ষেত্রে বিএনপি বা এনসিপি যারাই অভিযোগ তুলুক, এই সরকার কেবল জনগণের জন্য কাজ করছে বলেও জানালেন তিনি। দর্শক, আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল বুধবারে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলুকের সাথে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। পাল্টা অভিযোগ বিএনপি সহ অন্যান্য দলের নেতাদেরও, সরকার জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছে বা সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি নিরপেক্ষতা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নুরুল হক নূর সহ কয়েকজন নেতা। এসব অভিযোগের জবাবে কি বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব? দেখেন না, জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা আমাদের একটা অবস্থান নিচ্ছি যে সমস্ত জায়গায়। এখন এই অবস্থানকে অনেকে ভাবছেন যে এটা প্রো এই পার্টি বা প্রো ওই পার্টি হচ্ছে, কিন্তু এইটা মানে এই না যে আমরা দেখছি যে কোনটা জাতীয় স্বার্থের সাথে যায় সে জায়গায় আমরা দেখছি, এবং এটা আমাদের যতগুলো পলিসি, আমাদের যতগুলো অবস্থান সবই প্রো বাংলাদেশ, প্রো পিপল। এনসিপি বিএনপি যাই বলুক, এই সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে পুলিশ বা প্রশাসনে কোনো পরিবর্তন হচ্ছে না। সেই সাথে নির্বাচনের বিষয়ে কমিশনই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। পুলিশ প্রশাসন তো ধরেন যে এই জায়গায় নিয়ে গিয়েছিল, এটা তো ভয়ঙ্কর রূপে একটা মানুষের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়েছিল আগের গভর্নমেন্ট। তা আমরা চাচ্ছি যে পুলিশ প্রশাসন তার কাজগুলো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ছাড়া যাতে কাজ করতে পারে সেই জায়গাটা নেয়া। সব ছাপিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শফিকুল আলম। পক্ষপাতিত্বমূলক কোনো কাজ এই গভর্নমেন্ট করবে না, পুলিশ প্রশাসন করবে না। মোহন ইসলাম, নির্বাচনকালীন সময়ে এটা বোঝা যাবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা শুনানি 6 মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। আপিল বিভাগে শুনানি শুরুর কথা থাকলেও বিচারক নতুন তারিখে শুনানির আদেশ দেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন। সে অনুসারে আপিল প্রস্তুত করা হয়। দর্শক, জামায়াত নেতা আজহারুল ইসলামের শুনানির আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক।
সৈকত, আজহারুল ইসলামকে কি আদালতে আনা হয়েছে কিনা আর শুনানির কি তথ্য রয়েছে আসলে সর্বশেষ জানাবেন আমাদের। এই জামায়াত নেতা যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন সেই মামলা তার সেই রায়ের বিরুদ্ধে যে আপিল শুনানি, সেই রায়ের বিরুদ্ধে আপিল যে করা হয়েছিল জামাতের পক্ষ থেকে, সেই আপিলের শুনানি নির্ধারিত ছিল এবং আজকে এইটার কার্য তারিখে ছিল 28 নম্বরে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ প্রথমে 23টি আপিল শুনানি করে, এরপর মেনশন হওয়ার পরে কিন্তু 11:15টার দিকে তার এই আপিল শুনানিটা শুরু হয়। তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসানের সিদ্দিক তিনি কিন্তু শুনানি শুরু করেন এবং তিনি বলেন যে আজকে যেহেতু 4 জন বিচারপতি প্রধান বিচারপতি সহ আপিলে ছিলেন এবং তিনি বলেন যে তারা ফুল বেঞ্চে এটা শুনানি করতে চান এবং জন্য তারা নতুন একটি তারিখ চান, তারা 7ই মে সেই তারিখটি চান। তবে প্রধান বিচারপতি তাদেরকে জানান যে সেই শুনানি পরবর্তী কবে তারিখ দিবেন সেটার এখতিয়ার কিন্তু প্রধান বিচারপতি বা আপিল বিভাগে রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আগামী 6 মে পর্যন্ত 6 মে এই তার পরবর্তী তারিখটি প্রধান বিচারপতি নির্ধারণ করেন এবং 6 মে পর্যন্ত মুলতবি করেন এবং এই মামলার পুরোপুরি বিষয়ে তার পক্ষে যে আইনজীবী ছিলেন এহসান সিদ্দিক, শিশির মনির, তারা দাঁড়িয়েছিলেন এবং তাদের কাছ থেকে আমরা শুনতে পারবো আজকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেঞ্চ তারা এই বিষয়ে কী বলেছেন বা পরবর্তী তাদের যে কর্মপরিকল্পনা কীভাবে তারা এই মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে তারা তাদের যে আপিল শুনানিতে কী উত্থাপন করবেন সেই বিষয়টি কিন্তু আমরা পরবর্তী 6 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে কিন্তু আপিল বিভাগে জামাতের আইনজীবীর পাশাপাশি কিন্তু জামাতের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তো এখন পর্যন্ত এই জামাতের পক্ষের আইনজীবী শিশির মুনির বা এহসান সিদ্দিক তিনি কিন্তু গণমাধ্যমে এখন পর্যন্ত কিছু জানাননি। তো আমরা কিন্তু তিনি যে বিষয়টি জানাবেন সেটা কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত এই মামলার এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি, মানে আগামী 6 মে পর্যন্ত এই মামলাটি আপিলের জন্য মুলতবি করা হয়েছে শোনার জন্য, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসামি পক্ষে বা জামায়াতের পক্ষের যে আইনজীবী তারা কিন্তু এই বিষয়ে শুনানি করবেন, এই হচ্ছে অবস্থা। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত। এর ফলে বুধবার থেকে সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হবে হাইকোর্টে। এরই মধ্যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের আদেশে মামলার যাবতীয় নথি বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আজ করতে পারেনি বলে দাবি পুলিশের। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা।
ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যেই পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে লুটিয়ে পড়েন শিক্ষার্থী আরমান। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ততক্ষণে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় 3 থেকে 4 জনের একটি দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। ওর ক্যাম্পাসের সামনে ছিনতাই হওয়ার পর, ওর প্রতিরোধ করতে যাওয়ার পর ওরে ছুরি আঘাতে হত্যা করলো কারা? ছিনতাইকারীরা ধৈর্য যে আমার ছোট বেটারে কুবাইলো, পুলিশেদের কোনো ভূমিকাই ওখানে ছিল না। তারা যদি 8 জন মিলে ধরে দিত, আশা করি এই জায়গায় এত কিছু হয় না। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে, এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত এই রোডটার মধ্যে ছিনতাই হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। এখানকার সিসিটিভি ফুটেজ স্পষ্ট আসে, দেখা যাচ্ছে যে ও এদিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এই দিক থেকে। ওরা 3 জন, ওরা 4 জন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে 4 জন। পুলিশের গাড়ি এই দূরে ছিল একটু, এই সাইডে। আর এখানে রাস্তায় অনেক গাড়ি ছিল, তো এই মাঝামাঝি কি হয় আপনি এখান থেকে দেখতে পারবেন না। অভিযুক্তদের কাউকেই এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিবিড় সাহা, ৭১, ঢাকা। দর্শক, জামায়াত নেতা আজহারুল ইসলামের শুনানির বিষয়ে আইনজীবীরা ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি এই সিদ্ধান্ত নেন, তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে। এই বিবেচনায় আজকে 6 মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। আমরা প্রশ্ন তুলেছিলাম যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্য হবে কি না, এই প্রশ্ন উঠেছিল জনাব কাদের মোল্লার মামলায়। সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতার কোনো প্রয়োজন নাই। আমরা এখন এসে বলছি এই যে প্রয়োজন নাই বলেছেন, এটাকে আমরা রিভিউ করতে চাই। আমরা বলছি ফেয়ারনেসের জন্য, ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। এই জন্যই গুরুত্বের বিচারে এই মামলাটি 6 তারিখে নির্ধারণ করা হয়েছে। আরেকটি ছোট্ট কথা এখানে বলা প্রয়োজন, আগামীকাল থেকে মাননীয় প্রধান বিচারপতি পূর্ব ঘোষিত ছুটির অংশ হিসেবে দেশের বাইরে থাকবেন। এই জন্য 6 তারিখকে ওনারা নির্ধারণ করেছেন 7 জন মাননীয় বিচারপতির সুবিধা অসুবিধা বিবেচনা করে। আমরা আশা করি ওই দিনের পরে আর এই মামলা নতুন করে শুনানির আর কিছু থাকবে না। আমরাও শুনানি শেষ করব, আদালত উপযুক্ত সিদ্ধান্ত উপনীত হবে এবং ওই দিন ওই মামলার গুরুত্বের বিচারেই ফুল বেঞ্চ বসবে। আপনারা জানেন ফুল বেঞ্চ কিন্তু মঙ্গলবারে বসে না। এই মামলা শোনার জন্যই ফুল বেঞ্চ মঙ্গলবারে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে, সেনসিটিভ, সংবেদনশীল এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট মামলা হিসেবে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেনসিটিভ সংবেদনশীল কেস হিসেবেই এই মামলাটি শুধু শুনানির জন্যই 6 তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসবেন। আপনারা এটাও জানেন আপিল বিভাগে নতুন করে 2 জন মাননীয় বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। আগে ছিলেন 5 জন, এখন হয়েছেন 7 জন। আমরা মনে করি এই মামলার গুরুত্বের বিচারে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিই হবে এই মামলার প্রতি ন্যায় বিচার। দর্শক, জামায়াত নেতা আজহারুল ইসলামের শুনানির বিষয়ে কথা বলছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন অব্যাহত রেখেছেন। দীর্ঘ সময় না খেয়ে থাকায় আন্দোলনরত ৩২ শিক্ষার্থী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছেন। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তারা। একজন শিক্ষার্থী গতকাল রাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে অনশন থেকে সরে যায়। অন্য একজন শিক্ষার্থীর অভিভাবক এসে অনশন থেকে নিয়ে গেছে। এদিকে ছাত্রদের অনশন ভাঙাতে তৎপর রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তর। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন তারা। ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে দ্রুতই কুয়েটের জটিলতার সমাধান আসবে। আমরা আশা করতেছি যে এই সমস্যাটার তাড়াতাড়ি একটা সমাধানের ভিতরে আসবে। ছাত্ররা যেহেতু আমাদের সাথে বসছে, এটা ইঙ্গিত করে যে আশু আমাদের একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পালিত হচ্ছে আমরণ অনশন কর্মসূচি। তাদের মূল দাবি উপাচার্যের পদত্যাগ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কনক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কনকের সাথে। কনক, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, আর কর্তৃপক্ষের বক্তব্য কি পুরো বিষয় নিয়ে জানাবেন? না, সমঝোতা তো গতকাল সকাল থেকে শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বিশেষ করে পরিচালক নতুন দায়িত্ব পেয়েছেন। শিক্ষার্থীদের সাথে অন্য শিক্ষার্থী নিয়ে তিনি একাধিকবার চেষ্টা করছেন যে যাতে তার একটা ফলপ্রসূ আলোচনা মাধ্যমে বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে নিরসন হয়। তো এই কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি তো অনড়, ফলে আলোচনা বা সমঝোতা বা যেটাই আমরা বলি না কেন সেটা আসলে বেশি দূর এগোচ্ছে না, অর্থাৎ পানি গড়াচ্ছে না শিক্ষার্থীরা। তারা বলছে যে তারা তাদের যে দাবি সেই দাবিটা তারা অনড় এবং এই দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে, অর্থাৎ যে আমরণ অনশন চলছে আজকের দ্বিতীয় দিন সেটা তারা অব্যাহত রাখবে। অপরদিকে আর অল্প সময়ের পরে আমরা ছাত্র পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে শিক্ষার্থীর আন্দোলনরত শিক্ষার্থীর সাথে আলোচনা কতদূর গড়ালো, বরফ কতটুকু বললো, বা এই বরফ গলাতে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সহায়তা করছে কিনা, বা তারা তাদের দাবি থেকে কিছুটা সময় দিয়ে তারা এই আন্দোলনের আপাতত স্থগিত করবে কিনা, অর্থাৎ পুরো বিষয়টি প্রশাসন কিভাবে এটাকে দেখছেন বা কিভাবে এটাকে ব্যবস্থা নিচ্ছেন এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তবে আমি আবারও বলছি যে গতকাল থেকেই যখন দুপুরের পর থেকে যখন আমরণ অনশন শুরু হয় তারপর থেকে কিন্তু কর্তৃপক্ষ বারংবার শিক্ষার্থীদের সাথে এখানে গিয়ে সংসদীয় অনশনরত স্থানে গিয়ে তাদের সাথে কথা বলে এই সমস্যা বা যে সংকট যে উদ্ভূত পরিস্থিতি তা নিরসনের চেষ্টা করছেন। এবং গতকালকে আমাদের সাথে প্রেস ব্রিফিং কথা বলেছেন ছাত্র পরিচালক। তিনি বলেছেন যে গতকালকে সকাল ৯টা থেকে প্রায় ১২টা পর্যন্ত তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তারা মনে করছেন যে শিক্ষার্থীরা তাদের দাবি থেকে পিছু হটে একটা সমঝোতা মধ্যে পৌঁছবে, অর্থাৎ উভয় পক্ষ এক পক্ষকে ছাড়, অপর পক্ষ আরেক পক্ষ নিজেকে একটু পিছিয়ে রাখা, অর্থাৎ দুই পক্ষ ছাড়ের বিনিময়ে এই সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু দুপুর বিকাল ৩টা থেকে কিন্তু তারা সেই দাবি তারা রাখেনি, তারা আমরণ অনশন শুরু করেছে। কনক, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। মাহফুজ, শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কেউ যোগাযোগ করেছে কিনা জানাবেন, আর সেই সাথে একটু জানাবেন যে তাদের দাবি নিয়ে আসলে সংশ্লিষ্টদের মতামত কি? যেমনটি বলছেন শিক্ষার্থীরা কিন্তু বিগত ২০২২ সাল থেকেই কিন্তু বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে। পরবর্তীতে সেই দাবিগুলো না হয় তারা ক্যাম্পাসে দাবি করে আসছে ২০২২ সাল। এরই পরিপ্রেক্ষিতে তারা দফায় দফায় আন্দোলন করছে এবং তখন থেকেই বিশ্ববিদ্যালয় তারা আটকাট দিয়ে আসলেও সর্বশেষ বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা কিন্তু গত বছর ডিসেম্বরে তারা এই বছর ১লা এপ্রিলে
দিয়েছিল, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিধায় তারা কোনো স্টুডেন্ট শিক্ষার্থীরা কিন্তু পুনরায় তারা গতকাল 12টা থেকে আন্দোলন করছে এবং এই পরিপ্রেক্ষিতে বিকাল 3:30 থেকে কিন্তু তারা অনশনে বসেছে এবং তাদের দাবি হলো যে তাদের যেই কারুকলা ইনস্টিটিউট শহরে রয়েছে সেটা যেন ক্যাম্পাসে প্রত্যাবর্তন করা হয় এবং এই দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে এবং এই বিষয়ে কিন্তু প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছিল যে 1 এপ্রিল তাদেরকে ক্যাম্পাসে ফেরানো হবে, কিন্তু প্রশাসন তাদের আশ্বাস রাখতে পারেনি বিধায় কিন্তু তারা পুনরায় আবার আন্দোলনে নেমেছে। গতকাল 3:30 থেকে এখন পর্যন্ত প্রায় 20 থেকে 20 ঘন্টা ধরে কিন্তু তারা অনশনে রয়েছে এবং এই অনশনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল শিক্ষার্থীদের সাথে একটি সভা করে এবং সেই সবাই কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে তারা সময় চায় এবং লাবণী আপনাকে একটু বলে রাখি যে আগামী 14ই মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত এবং সেই সমাবর্তনের কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে কিছুটা সময়, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা বলেছে যে তারা বারবার আশ্বাস পেয়ে আসলেও কিন্তু তারা কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু তারা পায়। এখন তারা সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত তারা কিন্তু ক্যাম্পাস তাদের যে অনশন থেকে কিন্তু সরে আসবে না এবং শিক্ষার্থীরা এখানে কিছুটা অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ রয়েছে তারা আসলে এই যে ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কিন্তু অনাগ্রহ দেখাচ্ছে এবং আমরা দেখেছি গতকাল থেকে এই যে চারুকলার যে আন্দোলন, চারুকলার যে শিক্ষার্থীদের যে আন্দোলন দিচ্ছে বা যে অবশ্যই কর্মসূচি পালন করছে সেই অনুষ্ঠান কর্মসূচিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র শিবির অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু সংহতি জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ বা অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তারাও কিন্তু সংহতি জানিয়েছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছে যে তারা এখানে 9 জন শিক্ষার্থী আসলে অনশনে আছে, বাকি যে সহপাঠী বা বন্ধুরা বা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও রয়েছে সংহতি জানিয়ে তাদেরকে অনশনের সমর্থন জানিয়েছে। পাশাপাশি যে শিক্ষার্থীরা 9 জন শিক্ষার্থী বসেছে এর মধ্যে 4 জন শিক্ষার্থী কিন্তু নারী শিক্ষার্থী এবং 5 জন পুরুষ ছেলে ছাত্র তারা কিন্তু অনশনে রয়েছে এবং তারা বলেছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন থেকে সরবে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু আমাদের কোনো প্রশ্নেরই কিন্তু তেমন কোনো জবাব দেয়নি এবং তারা কিন্তু যথাযথ উত্তর আমাদের দিতে পারে। লাবণী, মাহফুজ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সকাল থেকে যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। এ সময় তারা ইউপিডিএফ এর একটি গোপন আস্তানার খোঁজ পেয়ে তল্লাশি চালায় এবং 7 জনকে আটক সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি ও মোবাইল ফোন। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে অভিযানের সময় আটক 7 জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করে যৌথ বাহিনী। দর্শক, কলাবাগানে নকশা বহির্ভূত ভবনের উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা আরো তথ্য জানতে নাদিয়ার সাথে যুক্ত হব। নাদিয়া, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাজুকের। ভবন মালিক যারা রয়েছেন তারা কি বলছেন বিষয়টি নিয়ে এবং উচ্ছেদ অভিযান আসলে কখন নাগাদ শুরু হলো, কি পরিস্থিতি এখন জানাবেন? ধন্যবাদ লাবণী। আসলে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল 9টার দিকে, যদিও সেটি 10টার কিছু পরে শুরু হয়েছে বলে আমরা জেনেছি এবং এই মুহূর্তে অভিযান চলছে কলাবাগান এলাকায়। আমি যদি একটু দেখিয়ে দিই আপনাকে, আমার পিছনে যে ভবনটি রয়েছে অর্থাৎ এই নির্মাণাধীন ভবনটি, এটি নকশা বহির্ভূতভাবে তৈরি করা হচ্ছিল বলে এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তারা এসে জানিয়েছেন এবং এই কারণে 1 লক্ষ টাকা জরিমানা করে এই ভবনটি যা নকশা বহির্ভূত যে বানানো হচ্ছিল সেগুলো ভেঙে দেওয়ার যে কাজটি সেটি এখন আসলে চলছে। আপনি জানেন যে রাজুকের চেয়ারম্যান কিন্তু গতকালই কয়েকদিন আগে বলেছেন যে
3,382টি ভবন যেগুলো নকশা বহির্ভূত বা অবৈধভাবে বানানো ঢাকা শহরে, সেগুলো ভেঙে ফেলার কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবেই আমরা যতদূর বুঝতে পারছি এই জায়গাতেও এই অভিযান চলছে। শুধুমাত্র যে এই বাড়িতে অভিযান চলবে তা নয়, আমরা যতদূর জানতে পেরেছি বা এখানকার রাজুকের অভিযান দল যেটি এখন পর্যন্ত জানিয়েছে যে তারা আশেপাশে আরও কয়েকটি অভিযান পরিচালনা করবেন এবং এর মাধ্যমে তারা ঢাকা শহরে যে ধরনের অবৈধভাবে যে নির্মাণগুলো হচ্ছে বা নকশা বহির্ভূতভাবে যে নির্মাণগুলো হচ্ছে অথবা ভবনে যে অংশগুলো নকশা বহির্ভূতভাবে বাড়ানো হচ্ছে বা মডিফাই করা হচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধেই কিন্তু এই অভিযানগুলো চলবে। এবং এই মুহূর্তে আসলে এই ভেঙে ফেলার কাজটি শেষ হওয়ার পর বা ভেঙে ফেলার কাজটির মধ্যেই হয়তো ভিতরের দিকে আরও যে অংশগুলোতে বিভিন্ন বাড়িগুলো রয়েছে সেগুলোর জন্য অভিযান চলবে। এবং তার পাশাপাশি ভেতরের যে অংশটি আছে সে অংশে ম্যাজিস্ট্রেট কাজ করছেন এই মুহূর্তে এবং ম্যাজিস্ট্রেট মূলত যেই জরিমানাটি করেছেন এখন পর্যন্ত যে 1 লক্ষ টাকা জরিমানা এই নকশা বহির্ভূত কাজের অভিযোগে, সেই জরিমানাটি আদায়ের যে কাজটি মালিক পক্ষের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে এই টাকাটি আদায়ের কাজটি করছেন। যার কারণে আমরা এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারিনি। আমরা অপেক্ষা করছি তাদের এই আদায়ের কাজটি শেষ হলে হয়তো আমরা তাদের সাথে কথা বলতে পারবো। তার আগে যেটি বলছিলাম যে নকশা বহির্ভূতভাবে ঢাকা শহরে প্রচুর ভবন বানানো হয়েছে, প্রচুর ভবনে এমনভাবে নকশার বাড়িয়ে নেওয়া হয়েছে বা বিভিন্নভাবে মডিফাই করা হয়েছে যার মাধ্যমে আসলে জননিরাপত্তা এবং একই সাথে কিন্তু জনভোগান্তি দুটি বিষয়ই চলে আসে। জননিরাপত্তার জন্য হুমকি হওয়া এবং জনভোগান্তি তৈরি করা। তো সব মিলিয়ে আসলে এই জিনিসগুলোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়াটি জরুরি ছিল, যেই কারণে আজকে রাজুকের অভিযানটি শুরু হয়েছে। এবং রাজুক আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমরা বনশ্রীতে দেখেছি, আমরা এরপর বিভিন্ন নারায়ণগঞ্জ সহ আশেপাশের এলাকাগুলোতেও দেখেছি, এই এলাকাতেও আমরা অভিযান করতে দেখছি এবং এই অভিযান চলমান থাকবে বলে এখন পর্যন্ত আমাদেরকে যতদূর রাজুকের কর্মকর্তারা আছে তারা জানিয়েছেন। নাদিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করুন। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে রাজুকের এই অভিযানের ব্যাপারে দর্শকদের জানানোর চেষ্টা করব। 4 দশক ধরে জলাবদ্ধতায় ভুগছেন যশোরের ভবদহের 3 লাখ মানুষ। বিভিন্ন সরকারের সময় জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এর স্থায়ী সমাধানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম আন্দোলন কমিটির 5 দফা দাবিও পূরণ হয়নি। তবে দীর্ঘদিন পর হলেও কিছুটা আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। ভবদহ অঞ্চল পরিদর্শনে ঘটনাস্থলে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এস.এম. ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে ভবদহের অবস্থান। 4 দশক ধরে এখানকার 330 কিলোমিটার এলাকার 3 লাখ মানুষ ভুগছেন জলাবদ্ধতায়। গত 2 বছর এই জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। এই অঞ্চলের 300টি গ্রাম পানিতে তলিয়ে গেছে, ডুবে গেছে ফসল, মাছের ঘের, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কোনো কিছুতেই মেলেনি সমাধান। নানা সময় নানা পরিকল্পনা নিলেও তা আলোর মুখ দেখেনি। এখন সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে। গত মৌসুমেও কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আমাদের বর্ষাকালীন সময় আমাদের জীবন মরণ সমস্যা হয়। আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর, ঘের সব তলিয়ে যায়। ভুক্তভোগীরা বলছেন, স্বাধীনতার পরে অনেকবার ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু সেটি ছিল অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ। আমরা ভবদহ অঞ্চলে যে কোনো একটা বিলের টিআরএমের দাবি করছি, কিন্তু পানি উন্নয়ন কোন অবস্থায় আমাদের সেই প্রকল্প সফল হতে যায়নি। ভবদহ বিলের এই জলাবদ্ধতা নিরসনের জন্য টিআরএম স্থাপন, আমডাঙ্গা খাল খনন, বিল খুকশিয়ার ওয়াবদার সুইচ গেটের পলি অপসারণ জরুরি বলে মনে করছেন আন্দোলনকারীরা। আমরা কথা রেখেছেন আমডাঙ্গা খাল সংস্কার করার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু কাজে যদি বিলম্ব ঘটে তাহলে এই বর্ষা মৌসুমে আমডাঙ্গা খালের সুফল আমরা পাবো না। সে কারণে জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খালের ইউ ড্রেনটা যদি কমপ্লিট করে দেওয়া যায়
তাহলে এই বর্ষাকালে আমরা সুফল পাব। যশোরের মরণ ফাঁদ এই ভবদহ বিল দেখতে আসছেন বর্তমান সরকারের 3 উপদেষ্টা। জেলা প্রশাসক জানান, উপদেষ্টাদের কাছে এখানকার মানুষের বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ নানা বিষয় উপস্থাপন করা হবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটা প্রেজেন্টেশন এটাই থাকবে। আমরা টেকনিক্যাল বিষয়টা হয়তো আমরা দেখাবো না। আমাদের এই জেলার দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, এলাকার মানুষগুলো ফেস করেছে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা। 3 উপদেষ্টার পরিদর্শনের আশায় নতুন করে স্বপ্ন বুনছেন পানিতে ডুবে থাকা ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষ। মনিরা কাজুরি, ৭১। ভূ রাজনৈতিক জটিলতা কাটাতে কেটে গেল দীর্ঘ সময়। এবার সেই জটিলতা কাটিয়ে জাপানকে দিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে বাংলাদেশ। আর এই বন্দর দক্ষিণ এশিয়ার একমাত্র বিজনেস হাবের পাশাপাশি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। একই সাথে 14 মিটার গভীরতার কারণে বিশাল আকৃতির জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হওয়ায় আমদানি রপ্তানি যেমন বাড়বে, তার সাথে কমবে যাবতীয় খরচ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ভারত এবং চীনের প্রতিযোগিতার কারণে দীর্ঘদিন সমুদ্র বন্দর নির্মাণ আটকে থাকলেও শেষ পর্যন্ত জাপানের অর্থায়নে তৈরি হচ্ছে 18,000 কোটি টাকার এই বন্দর। মাতারবাড়ির গভীর বন্দরকে ঘিরে এই অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের যে আশেপাশের দেশগুলো সবাইকে যদি আমরা এই বন্দরটাকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসাবে ইউজ করতে পারি, তাতে করে কিন্তু আমাদের হিউজ একটা সম্ভাবনা আমাদের সামনে আছে। আজকেও পত্রিকায় দেখলাম যে এটার জন্য একটা সভা হয়েছে এবং সেখানে পাশ করেছেন অনেক টাকার বাজেট। যদি আগায় তাহলে আমার মনে হয় যে দেশ অনেক অনেক উপকৃত হবে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে শুরু হবে দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তির আনুষ্ঠানিকতা। অথচ প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী দেশগুলোর অংশীদারিত্ব জটিলতায় 1 যুগ ধরেই থমকে ছিল গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত। বিশেষ করে ভারত এবং চীন দুদেশেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের অংশীদারিত্বে আগ্রহী হওয়ায় ধীরে চলনীতির কৌশল নেয় বাংলাদেশ সরকার। তবে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে 2 দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। ডিপ সি পোর্ট এখন সময়ের দাবি। আগামী 5 বছরের মধ্যে যদি ডিপ সি পোর্টটা কার্যকর না হয়, হয়তো আমরা ব্যবসায়িকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। মাতারবাড়ি একটা ডিপ সি পোর্ট এবং ওখানে যেহেতু ড্রাফটের কোনো রেস্ট্রিকশন নাই এবং এই ড্রাফট রেস্ট্রিকশনের যে 14.5 মিটার যে ড্রাফট আছে, এই ড্রাফট কিন্তু আলটিমেটলি যে কোনো বড় জাহাজ 80 থেকে 1 লক্ষ টন জাহাজ কিন্তু এখানে চলে আসতে পারবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে মোট খরচ ধরা হয়েছে 17,777 কোটি 16 লাখ টাকা। এর মধ্যে জাপানের ঋণদানকারী সংস্থা জাইকার ঋণ সহায়তা থাকছে 12,892 কোটি 76 লাখ টাকা। এর বাইরে বন্দরের নিজস্ব তহবিল থেকে 2,213 কোটি 24 লাখ টাকার পাশাপাশি বাংলাদেশ সরকার অর্থায়ন করবে 2,671 কোটি 15 লাখ টাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 2টি ভাগে 2টি জেটি হবে, একটি কন্টেইনার জেটি, আরেকটি মাল্টিপারপাস জেটি। টার্মিনাল কনস্ট্রাকশনের কাজটা সহসায় শুরু হবে। এটা জাইকার অর্থায়নে হচ্ছে এবং জাপানিজ একটা ঠিকাদার পেন্টাওশন এবং তাওয়া কর্পোরেশন জয়েন্ট ভেঞ্চার, এরা কাজটা পেয়েছে এবং এই টার্মিনালের 2টা জেটি থাকবে। মাতারবাড়ি এশিয়া ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে গড়ে উঠলে ভারতের 7 সিস্টার কিংবা মিয়ানমার সহ পূর্বমুখী দেশগুলোর সাথে সমুদ্রপথের যোগাযোগ অনেকটা সহজ হয়ে উঠবে। হাসান আহমেদ, ৭১। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই এর 2025-27 বছরের নির্বাচন উপলক্ষে প্যানেল সাজাচ্ছেন সংগঠনটির প্রতিদ্বন্দ্বী 2 গ্রুপ, সম্মিলিত পরিষদ এবং ফোরাম। বোর্ডের 35 পরিচালক পদে ভোটে লড়াইয়ে উভয় প্যানেলেই প্রার্থী বাছাইয়ে থাকছে চমক। 2 গ্রুপই জয় নিয়ে আশাবাদী এবং প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জিতলে গার্মেন্টস মালিকদের পাশে থাকবেন সবসময়। জাহেদুল ইসলামের প্রতিবেদন। আগামী 31 মে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইতে নির্বাচন। তথ্য যাচাই বাছাই শেষে ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে ভোটার হয়েছেন প্রায় 2000। এসব ভোটাররা বলছেন তারা চান সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হোক সৎ এবং যোগ্য প্রার্থী, যারা কাজ করবেন পোশাক শিল্পের কল্যাণে। ফেয়ার ইলেকশন আমরা আশা করছি। এখানে যারা যোগ্য ক্যান্ডিডেট তারাই যাতে ভোট দিতে পারে এবং ভোটটা যাতে প্রপার কাউন্ট এবং ভোটের যাতে প্রপার যেভাবে এখানে যাতে ফলস ভোট বা অন্য কিছু না হয়। স্মল মিডিয়াম ফ্যাক্টরিগুলোর পাশে যারা সবসময় দাঁড়াবে,
সেই রকম ক্যান্ডিডেট সকলেই প্রত্যাশা করে, আমিও প্রত্যাশা করি আমাদের সকল গার্মেন্টস মালিকদের মধ্যে ভালো একজন ক্যান্ডিডেট আসবে, সবাইকে সুখে দুঃখে সমস্যায় সমাধানের কাছে পাবে, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ বলছে তাদের প্যানেলে আছে অভিজ্ঞ সব প্রার্থী যারা পোশাক শিল্পে যে কোনো সংকটের সমাধানে সক্ষম। তৈরি পোশাক শিল্পের দৈনন্দিন যে প্রবলেমগুলো হয় সেগুলা সমাধান করতে সক্ষম হবেন, এইভাবে আমরা আমাদের ক্যান্ডিডেটগুলো আমরা আগামী দিনে নির্বাচনে আমরা এই তৈরি পোশাক শিল্প মালিকদেরকে আমরা উপহার দেব। অন্যদিকে ফোরাম বলছে নবীন এবং প্রবীণের সম্মিলিত চমক থাকছে প্যানেলে, যারা ভোটারের কাছে দায়বদ্ধ থেকে কাজ করবেন পোশাক শিল্পের উন্নয়নে। এই পরিবারে ছোট ফ্যাক্টরি, মাঝারি ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি থাকবে। কিছু আমাদের কমন ইন্টারেস্ট আছে, আর কিছু আছে ইন্টারেস্ট সেটা হচ্ছে সেগমেন্ট ওয়াইজ এটা ভ্যারি করবে। তো সেটা নিয়ে আমরা কাজ করবো যেন একটা সুন্দর, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিজিএমইএ আমরা তৈরি করতে পারি। এদিকে ঐক্য পরিষদ নামে এবার নতুন একটি প্যানেল আত্মপ্রকাশ হলেও প্রস্তুতি না থাকায় নির্বাচনে অংশ নেবে না। স্বচ্ছ ভোটার তালিকায় জাল ভোটবিহীন বিজিএমইএ নির্বাচন চান সদস্যরা। তারা আশা করছেন প্রশাসক তাদেরকে এমন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন যা হবে সবার কাছে গ্রহণযোগ্য এবং ইতিহাসের মাইলফলক। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।